আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গনাথনী রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা দেখে চিনতে পারছেন কি কেউ? তা আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি। বগুড়ার জোনের রঙ্গনাথনী রান্নাঘরের প্রেসিডেন্ট শ্যামলিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো থাকি এবং ভালো চলে থাকার চেষ্টা করি। তা আপু, তোমার ছোট্ট করে তোমার পরিচয়টা যদি দর্শকদেরকে দিত। ছোট্ট করে পরিচয় দিতে গেলে আমি বলবো সবার আগে একজন আমি মানুষ। আর যদি তুমি আমার আইডেন্টিফিকেশন বলো অ্যাজ আ পার্সন হিসেবে, তাহলে বলবো যে বর্তমানে যদি এখন জাস্ট এই মুহূর্তে আমি যদি তুমি বলো বর্তমান পরিচয়, তাহলে আমি বলবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমি প্রেসিডেন্ট, বগুড়া জোনে। কেমন লাগছে নতুন দায়িত্ব পেয়ে? আলহামদুলিল্লাহ ভালো। দায়িত্ব যখন মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, তখন অবশ্যই নতুন দায়িত্বগুলো অবশ্যই চমকপ্রদ হয়। আর যদি অন্য পরিচয় বলো, তাহলে বলবো আমি একটা রেস্টুরেন্ট, বগুড়ায় রেস্টুরেন্ট আছে রোচেস রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, ওখানকার ডিরেক্টর আমি, একটা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আমি, এবং এনজিও নিয়েও কাজ করি আমি। তাহলে তো তুমি অনেক গুণী মানুষ। না, আমি গুণী মানুষ না, আমি আসলে মানুষের জন্য কাজ করতে পছন্দ করি। গুণী ঠিক না। হ্যাঁ, কাজ এটাও তো একটা গুণ আপু, সবাই কিন্তু কাজটা করতে পারেন। এই গুণটা তোমার মধ্যে আছে বলে তুমি সব নিয়ে কাজ করতে পারছো। তো এটা রঙ্গরাধুনী রান্না করার জন্য অনেক বড় পাওয়া যে শ্যামলী আপুর মতো মানুষকে আমি পাশে পেয়েছি আপু। আজীবন পাবো তো তোমাকে পাশে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আমার জন্য এটা আরো সুখবর যে আমি তোমার মতো, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু অনেক, তুমি যে আমাকে চুজ করেছো বগুড়া জোনের প্রেসিডেন্ট করার জন্য, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। না আপু, শিক্ষা শেষ নাই। তুমি আমার অনেক বড়, অনেক সিনিয়র, আমি তোমার অনেক জুনিয়র। তারপরও তোমার কাছে শেখার কিছু অবশ্যই আমার আছে, শেখার কোনো শেষ নেই। তোমাকে এই জন্য প্রেসিডেন্ট করেছি আপু, যে তুমি আমার পাশে থাকবা। আমি তোমার হচ্ছে যেটাকে বলো যে বড় ভাই বা বড় বোন মনে হচ্ছে, এটাকে আমরা ছাদ মনে করি, মাথার ছাদ। তুমি আমার মাথার ছাদ, রঙ্গরাধুনী রান্নাঘরের মাথার ছাদ, কিছুটা বট গাছের মতো। রাইট, বট গাছের মতো। জি। তো আপু, যদি তোমার দর্শকদেরকে যদি টিপস এন্ড ট্রিক্স দিতে রান্না নিয়ে, যে এখন তো অনেক গরম, তাহলে কি টাইপের খাবারগুলো খেলে দর্শকদের জন্য কি টাইপের খাবারগুলো খেলে, যে খাবারগুলো কখনো গরমের জন্য শরীরটা গরম করে ফেলবে না, হার্ম করবে না, মানে হার্মফুল কোনো কিছু থাকবে না, তার শরীরকে শীতল করবে, এই ধরনের রান্নাও এই সময়ের জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন গরমের জন্য। আচ্ছা, তুমি শুনে আরো খুশি হবে, আমি কিন্তু অলরেডি ফুডের উপরে, ফুড প্ল্যান হোটেল ম্যানেজমেন্টের উপরে আমি লেভেল 4 কমপ্লিট করেছি, এবং সাথে সাথে অ্যাসেসর এবং ট্রেনারও হয়েছে। ওয়াও, কংগ্রেস আপু। থ্যাঙ্কস আ লট। মানে আমি কত বড় সৌভাগ্য, দর্শক আপনি চিন্তা করতে পারছেন, শ্যামলী আপুর মতন মানুষকে আমি পাশে পেয়েছি। এটা আমি যেমন জীবনে কি পূর্ণ করেছিলাম, যে শ্যামলী আপুর মতন মানুষকে আমি বগুড়া জোনে একটা মনে হচ্ছে যে আমি ঠিক মানুষের হাতে দায়িত্বটা তুলে দিতে পেরেছি। আমি আশা করবো যে আমি যেন তোমার আশাটা ঠিকভাবে, মানে যে আমার প্রতি তোমার ডিজায়ারটা আছে, এটা যেন ঠিকভাবে পালন করতে পারি। একদম আপু, একদম। তো তাহলে আপু আর দেরি না করে, তুমি তো মনে হয় সুদূর বগুড়া থেকে চলে এসেছো রঙ্গরাধুনী রান্না রঙ্গনের হাতে রান্না খাওয়ার জন্য। একদম। আর দেরি না করে তাহলে আমরা ছোট মিনিটের পর ফিরে আসছি মেন থিমে, রান্নার পর্বে, সাথেই থাকবে। বিরতির পর আমরা ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তাহলে আজ রঙ্গন, তুমি আমার জন্য কি রান্না করছো? আছি করে দেখাবো আপু, স্পেশাল, কখনো খাইছো কিনা জানি না, স্পেশাল আমার হাতের ড্রাগন চিকেন রোল। কখনো খাওয়া হয়নি। রোজ তো ডেফিনেটলি খেয়েছি, বাট নাম শুনে একদম কেমন জানি মাউথ ওয়ার্মিং একটা ফিল হলো, যে ডেফিনেটলি এটা খুব টেস্টি হবে। আর গরমের মধ্যে তো ড্রাগন দিয়ে চিকেন, আই থিংক। না, আর তারপর এটা আবার আমার নিজস্ব কিছু মশলা দিয়ে করব, এবং হচ্ছে তোমার ভাজা ছাড়া রোস্ট, যে কি সহজে করা যায় সেটা করে দেখাবো। দ্যাটস গুড। আর নতুন কিছু শেখাও হবে, খাওয়াও হবে। একদম। এবং নামটা শুনে ইটস ফিল গুড এন্ড মাউথ ওয়ার্মিং অলসো। থ্যাংক ইউ আপু, মোস্ট ওয়েলকাম। দেখা যাক তাহলে কিভাবে করছো তুমি আমার জন্য, একটু শিখেও নিই এই সুযোগে। হ্যাঁ, তো তার আগে আমরা এক নজর কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিন। এখানে আছে কিছু চিকেন, টমেটো পিউরি, ড্রাগনটা দেখছি বেশ ছোট করে কাটা, দই, টক মিষ্টি মিশানো দই, পেঁয়াজের বেরেস্তা করা, এখানে আছে কিছু আদা রসুন পেঁয়াজ বাটা, কিছু গরম মশলা যেমন সাদা এলাচ দারচিনি, আছে হচ্ছে এখানে সয়াবিন তেল,
লেমন জুস, মরিচের গুঁড়ো, এবং এখানে আছে গোলমরিচ এবং চাট মশলা। সাথে আছে এখানে মাংসের মশলা, যেটা নিজস্বভাবে তৈরি করা। এখানে কিছু ড্রাগন কিউব করে কাটা আছে এবং আছে কাঁচা মরিচ, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা লবণ আছে। আপু তুমি তো দেখে নিলে কি কেমন লাগছে, তাহলে এখন আমরা মেন প্রসেস চলে যাই। শিওর। আচ্ছা, আমার আগে থেকে হাত ধোয়া ছিল, আমি চিকেনটা একটু ম্যারিনেশন করব। ফার্স্টে হচ্ছে আমি একটু লেমন জুস দিয়ে নিচ্ছি, আর তারপর দেব হচ্ছে ড্রাগনের কিমা বা পাল বলতে পারো, ড্রাগনের মানে একবারে একদম মানে একদম কিমা, এটা একদমই কিমা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিমা। আপু এই পর্যায়ে আমি একটু লেমন জুস আর হচ্ছে ড্রাগনের যে কিমাটা সেটা আমি একটু মিনিট করে নিচ্ছি। তারপর এখন তুমি আমাকে হেল্প করবা, সেটা হচ্ছে টমেটো পিউরি, এটা হচ্ছে তুমি 2 চামচ দিয়ে দাও। তুমি কি খুব এক্সাইটেড লবণীয় না? হ্যাঁ, আমি কালারটা দেখেই তো মনে হচ্ছে দারুণ হবে। একটু রেডিশ প্লাস হচ্ছে পিঙ্ক কালার। হ্যাঁ, আর দেবো কি? আর একটু দাও, বাস। এবার হচ্ছে আপু 2টা দিয়ে দাও। শিওর। আপু তোমার ছেলে মেয়ে তোমার হাতে কোন রান্নাটা বেশি পছন্দ করে? আমার ছেলে মেয়ে আমার হাতে ডেজার্ট বেশি পছন্দ করে। ডেজার্ট টাইপের যে কোনো, মানে মিষ্টি আমি খুব ভালো বানাই। সবগুলোকে দিয়ে দেবো? অর্ধেকটা দাও। অর্ধেকটা দেবো। মিষ্টি আমি খুব ভালো বানাই, মিষ্টি, শাহি টুকরা, ক্রিস্টাল পুডিং, জিলেটিনের কিছু খাবার, এগুলো ভালো বানাই আমি। ভালো বানাই এটা আমার বাচ্চারা বলে, ওরা পছন্দ করে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু হচ্ছে ব্ল্যাক পেপার হচ্ছে চাট মশলা একটু দিয়ে নেবো, পরে আমি রান্নাতে ইউজ করবো। এখন একটু দাও। হ্যাঁ, চাট মশলা একটু দাও। আবার আমার নিজস্ব মাংসের যে মশলা, এটা আমার নিজস্ব হাতের রেসিপি, এবং মানে মাংসের যে মশলা রেসিপিটা এটা আমি পরে আপনাদেরকে দেখাবো এক সময়। মানে এটা নিশ্চয়ই জানিয়ে দিবে, না হলে তো এই ফ্লেভারটা আসবে না একদম। আর দিব কি না? ওকে, এবার তুমি একটু সামান্য আদা রসুন বাটা এখন একটু দাও। একটু দিব না? সব বলাই আমি মাপা আছে, তারপর একটু 1/2 চামচ করে দিবা। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব 1/2 চামচ করে। ওকে, আচ্ছা, এবার একটু মরিচের গুঁড়া আমাকে 1 চামচ। এটা একটু ঝাল, এটা আমাদের নিজস্ব মশলা, এটা আমরা বাসায় করছি, এজন্য হলুদ কালার। আমিও ফার্স্টে কনফিউজ ছিলাম, আমি এটা করিনি, এটা আম্মু করছে। আমি ফার্স্টে কতখানি দিব? 1 চামচ? নাহলে মেলা ঝাল হয়ে যাবে। হ্যাঁ বাবা, অনেক ঝাল। এটা দেখতে কালার ভালো, মানে সুন্দর লাগছে, কিন্তু যে খাবে খালি তোমার চোখ দিয়ে আর নাক দিয়ে পানি পড়বে। বাহ। আচ্ছা, ওইটা মাখাতে আমি একটু তোমার সাথে কথা বলিনি। সেটা হচ্ছে তোমার বিয়ের পরে এরকম মানে ফার্স্ট রান্নাতে কোনো স্মরণীয় ঘটনা আছে বা দুঃখের বা ভালো? আমার যখন বিয়ে হয় তখন খুব ছোট্টবেলায় বিয়ে হয় আমার। স্মরণীয় রান্না বলতে আমি দেখা যাচ্ছে চিংড়ি মাছটা যে কিভাবে কাটতে হয় এটা জানতাম, এটা আমার শ্বশুরের কাছ থেকে শেখা। মাছটা কিভাবে ফ্রাই করতে হয় এটাও বলতে পারতাম না। এমনও সময় গেছে শাক ভাজবো কিভাবে, মাকে ফোন করতাম, মা পেঁয়াজ আগে দেবো না শাক আগে দেবো, মানে এগুলো এখন মানে নিজে মনে করতে হাসি পায়। আচ্ছা, বাট সেই সময়গুলো কিন্তু এগুলো আমার জন্য বেশ বড় সড়ো ব্যাপার ছিল। না ঠিক আছে, সেটা হচ্ছে আপু যেটা তুমি বললা হয় যে এগুলো শিখছো শ্বশুরের কাছ থেকে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি বিয়ের প্রথমে গিয়ে কিচেনে কি রান্না করছো, তখন কি ভুলভ্রান্তি কিছু হয়েছিল বা স্মরণীয় কোনো ঘটনা? আসলে আমি রান্নাই পারতাম না, যা করতে চাইতাম সেটাই আমার কাছে ভুল মনে হইতো। আচ্ছা, তখন এটাকে যুদ্ধ মনে হতো আমার কাছে, রীতিমতো যুদ্ধ। আচ্ছা, তখন যে কি রান্না করেছিলা ফার্স্ট? আমার ধারণা বিয়ের পর আমি প্রথম রান্না করেছিলাম ফিশ ফ্রাই করেছিলাম। হ্যাঁ, সেটা খেতে কেমন হয়েছিল? ভাইয়ার রিঅ্যাকশন কেমন ছিল? না, আমি রান্না করেছি, এটা রিঅ্যাকশনই তো অনেক বড় কিছু ছিল। ও তুমি রান্না করেছো, এটা একটা বড় ব্যাপার। স্বাদ তো ডেফিনেটলি ভালো হলেও সে বলেছে ভালো, খারাপ হলেও বলেছে ভালো। এটাই তো ফ্যামিলির বন্ডিং আপু। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা আপু, এটা আমার ম্যারিনেশন করা শেষ। সেটা আমি এটা কতক্ষণ ম্যারিনেশন করতে হচ্ছিল তাহলে? এটা আমরা এখন যেহেতু সময় কম, আমি করে ফেলবো 5 মিনিট রেখে, কিন্তু কম পক্ষে হলেও তোমার একদিন আগে করলে বেটার, আর না হলে রান্না করার 1 ঘন্টা আগে। আচ্ছা,
তো যত মেরিনেশন হবে তত এটার স্বাদটা ভালো হবে। তুমি জানো আপু, যেহেতু আমরা যে কোনো জিনিসই রান্নার আগে যদি মেরিনেশন করে রাখি এটা টেস্ট একটু বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। ডেফিনেটলি তাহলে আপু এটা আমরা কিভাবে মেনশন করলাম দর্শকদেরকে একটু এক নজর দেখি, তারপর ছোট বেটের পর ফিরে আসি আপু। অবশ্যই অবশ্যই। তাহলে ছোট বেটের পর ফিরে আসছি, সবাই সাথেই থাকবে এবং কিভাবে মাখানো হলো এটা আপনার এক নজর দেখে নিন। দর্শক বিরতির পর ফিরে আসলাম, আপনারা রান্না করে কিভাবে মেনশন করেছে আপনারা তো দেখে নিয়েছেন। আপু তাহলে কি আমি রান্না করে নিশ্চয়ই। ওকে রাখো। ফার্স্ট হচ্ছে আমি একটু এটা একটু গরম করে নিই। তা আপু তোমার ফেভারিট ডিশ কোনটা, তোমার নিজের পছন্দ? অ্যাকচুয়ালি আমি খাবার খেতে খুব পছন্দ করি, তবে আমার কাছে আমার মনে হয় বাঙালিয়ানা খাবারগুলো খুব পছন্দ। মানে যদিও আমার মনে হয় যে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দগুলো চেঞ্জ হয়ে যায়। একসময় ছোটবেলায় খুব পোলাও বিরিয়ানি এই টাইপের খাবার পছন্দ করতাম, এখন ফ্রেশ সাদা ভাত খেতে পছন্দ করি। জাস্ট ডাল আর ভাত, সাদা ভাত আর কি? এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে। আর হচ্ছে তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বেসিক্যালি আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি স্কিল ডেভেলপমেন্ট নিজে যেমন বৃদ্ধি করতে চাই, তেমনি আমি চাই যে আমার মাধ্যমে জানি আমি অন্য মানুষকেও এটা স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারি। হ্যাঁ, যার কারণেই আমি ফুডের উপরে এসএসএম ট্রেনার পার্টটা দিয়েছি, যাতে আমি একটা যদি ইনস্টিটিউট দিতে পারি ট্রেনিং এর উপর, তাহলে সেখান থেকে অনেক মানুষই উপকৃত হবে। একদম। হ্যাঁ। আর হচ্ছে আপু তোমার যে রেস্টুরেন্টটা, এটার কবে থেকে চালু হয়েছে এবং ফার্স্ট কি আইটেম তোমার ছিল? আচ্ছা, রেস্টুরেন্টটা চালু হয়েছে বেসিক্যালি, যদি তার একটা ছোট্ট ইতিহাস বলতে হয়, বগুড়া শহরের প্রথম চাইনিজ রেস্টুরেন্টটা ছিল আমার বাবার। ওকে। সেটা 80-র দশকের কথা। নাম কি এটাই ছিল? না না না, নাম ছিল ম্যান্ডোলিন। বইকালি আসলে প্রথম চাইনিজ রেস্টুরেন্ট, যেটা আসলে অনেকে এখন জানেও না, কিন্তু ম্যান্ডোলিনটা সবাই জানে যে হ্যাঁ ম্যান্ডোলিন ছিলেন, যেটা ছিলেন সপ্তবদীর উপরে বগুড়া সাত মাথায়। এবং বগুড়া গেলে কখনো দেখবে যে সার্কিট হাউসের সামনে একটা ঘোড়া আছে, এটা কিন্তু সেই ম্যান্ডোলিন রেস্টুরেন্টের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ওখানে রাখা হয় ঘোড়াটা। কিন্তু এটা আমি বলবো যে যদি খাবারের সাথে আমার ইতিহাস বলি, তাহলে আজন্ম আমার ইতিহাস, কারণ আমার ছোটবেলা বড়ই হয়েছি আমি চাইনিজ রেস্টুরেন্টের ওই অঙ্গনে। আর দ্বিতীয় যখন আমি বড় হওয়ার পর আমার যখন মনে হলো এটা খাবারের ব্যবসা, যেহেতু বাবার ছিলেন প্রথম পায়োনিয়ার ছিলেন উনি চাইনিজ রেস্টুরেন্টে, আমার ইচ্ছা হলো একটা আমিও দিব একটা। তখন একটা ফাস্ট ফুড দিই আমি, ফাস্ট ফুড শপ রানার প্লাজা, বগুড়া একটা রানার প্লাজা আছেন, ওখানে দিলাম। সেটার নামও আমি দিলাম, যেহেতু বাবা মারা যাওয়ার পরে নিজেদের ব্যস্ততাই বলো আর দূরদর্শিতার অভাবেই বলো, ম্যান্ডোলিনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর তখন আমি একটা ফাস্ট ফুড শপ দিই ছোট্ট রানার প্লাজায়, সেটার নামও দিই ম্যান্ডোলিন ক্যাফে। ওকে আপু, আমি পরে একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ শিওর শিওর। ওকে, পরে আমি আবার তেল দিব। এখন একটু দিলাম, দেওয়ার পরে দারচিনি এলাচগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কেউ চাইলে তেজপাতা দিতে পারে সাথে, আমি তেজপাতাটাকে স্কিপ করেছি। হ্যাঁ, বলার পরে তোমার ঘটনাগুলো বল। তারপরে 2018 সালে, যেটা বর্তমানে তোমাকে বললাম রোচা সাপ্লার রেস্টুরেন্ট, এটা আসলে কয়েকজন মিলে এটা রেস্টুরেন্টটা দেওয়া, কয়েকজন বন্ধু। ওখানকার ডিরেক্টর আমি, পরিচালনাটা আমি করি। তো সেই হিসেবে পর্যন্ত এখন ওই পর্যন্ত চলছে এই আর কি। ওকে, ভবিষ্যতে প্ল্যান আছে, বললাম তো ট্রেনিং ইনস্টিটিউট দিব, মানুষকে স্কিল করতে চাই আমি এবং নিজে অ্যাসেসমেন্ট নিতে চাই, এটাও একটা আমার শখ। আচ্ছা আপু, এমন কোনো মানুষদের জন্য তুমি কিছু বলো যারা হচ্ছে যেমন এই জায়গা আমরা রান্না জগৎটাকে খুব ভালো বাসি। হ্যাঁ, তুমি রান্নাকে ভালোবাসো, আমি রান্নাকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু এখানে খুব হিংসা রেষারেষি এই বিষয়গুলো ঢুকে গেছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে রন্ধন একটা শিল্প, যখন এই শিল্পের মধ্যে হিংসা ঢুকে যাবে শিল্পটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কখনোই চাইবো না যে রন্ধন শিল্পটা, যেটা পৃথিবীর আদি, বলবো কি, মানুষের যদি পেটে ক্ষুধা থাকে তাহলে কিন্তু পৃথিবী যুদ্ধময় মনে হয়, গদ্যময় নয়, পদ্যময় নয়। তো এই শিল্প নিয়ে আসলে কখনো হিংসাহিংসি করা উচিত না। আমার মনে হয় এটা উচিত ছোটদেরকে সুযোগ দেওয়া, তারা সামনে জানিয়ে আসতে পারে এবং সহকর্মীদের সাথে কাজ করা উচিত, এটাই আমি মনে করি। এবং প্রত্যেকের সাথে কাজ করবে, তাহলে এই শিল্পের আরো প্রসার ঘটবে।
ওকে, আর যারা রান্না জগতে নতুনরা ঢুকতে চায়, মানে আগ্রহ প্রকাশ করছে, তাদের জন্য যদি কিছু বলতে। তাদের জন্য বলবো যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শিল্পের মধ্যে তারা ঢুকতে চায়, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং যারা পূর্বশরীরে ঢুকে আছেন এর মধ্যে, তাদেরকে বলবো এদেরকে প্রোভাইড করা, একদম, যাতে তারা সুযোগ পায় বিভিন্ন জায়গায় কাজ করার জন্য। কিন্তু আমরা সাধারণত দেখি যে যারা কাজ করছেন তারা নতুনদের সুযোগ দিতে চান না, এটা অত্যন্ত দুঃখজনক। একদম। কিন্তু আমি রঙ্গরাধুনী রান্নাঘরে এটা আমি চাই না। আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে, সবাই মিলেমিশে কাজ করতে, এবং নতুন পুরাতন সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই জন্য তো আমি আজ এখানে। রাইট, একদম ঠিক কথা বলেছো। এই যে শ্যামলী আপু কিন্তু নতুনও বলবো না, পুরাতনও বলবো, কিন্তু শ্যামলী আপুর মতন মানুষকে আমি যে পাশে পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যে শ্যামলী আপুর মতনও আজকালকার ভালো দুই একটা মানুষ পৃথিবীতে আছে বলে এখনো টিকে আছে দুনিয়াটা। আপু মানে কি বলবো, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট হয়ে গেল। তারপর তোমাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তারপর এই পর্যায়ে আমার এটা দারচিনি এলাচটা হালকা আমি একটু ভেজে নিলাম। এখন আমি মাংসগুলো একবারে ঢেলে দিব। একটা করে দেওয়া যায় না, একবারে দিচ্ছি। হ্যাঁ, কালারটা কিন্তু চমৎকার এসেছে। তো ওয়াও, শুধু কালার না, ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে। তো কেমন লাগে আপু তোমার? ভালো। বাঙালি তো মুসুমে তো বললাম, ছোটবেলায় তো পোলাও রোস্ট আমার প্রিয় খাবার ছিল। ওকে, সেটা হালকা একটু ভাজা ভাজা হবে মাংসগুলা। আমি বললাম না, সাধারণত আমরা কিন্তু রোস্টটা ভেজে নিই তেলে। এখানে আমি একটু এটা একটা বলবো, সেটা হচ্ছে আপনারা চাইলে তেলটাই দিয়ে একটু বেশি দিয়ে দারচিনি এলাচটা ভাজা হয়ে গেলে আপনারা চিকেন একটু করে দিবেন এবং একটু হালকা করে ভেজে নেবেন। ওটাই আলাদা একটা ফ্লেভার ঢুকে যাবে। ওই যে বললাম না, ভাজা ছাড়া রোস্ট, এটা হালকা একটু ভাজা হয়ে যাচ্ছে। কিন্তু দারুণ কিন্তু ফ্লেভার অলরেডি পাচ্ছি আমি। ওকে, তাহলে আমি সার্থক। তাহলে আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এটা আমি একটু ঢেকে দিই, তারপর বাকি আমার জিনিসগুলো আমি অ্যাড করি। আচ্ছা, তুমি গান, নাচ, আবৃত্তি কোনটা বেশি পারো? এই অ্যাক্টিভিটিগুলোর সাথে তুমি জড়িত কিনা? ছোটবেলায় আমি মনে করি আমি পৃথিবীতে সোসো টাইপের মানুষ। কোনো কিছু ফার্স্ট ক্লাস স্কিল না, কোনো কিছুতে লাস্ট ক্লাস নাই, সবগুলি মধ্যম পত্তায় আমি অবস্থান করি। ছোটবেলায় গান বলতাম, আবৃত্তি করতাম, নাচা অবশ্য কখনো হয়নি, ওইভাবে নাচ শেখা হয়নি, বাট মনের সুখে নাচতাম, এই ব্যাপার। তো দর্শকদেরকে কি এক কলি দুই কলি কি গান গাওয়ান শোনানো যায়? যেহেতু অনেক দিনের চর্চা নেই, বাথরুম সিঙ্গার হিসেবে ধর একটা। না, আমি যা করতে চাই মোটামুটি বললাম না, মোটামুটি লেভেল করতে চাই। এখন তো নয়, যেহেতু এখন একটা কাশির একটা টেন্ডেন্সিও আছে আমার। ঠান্ডা লেগেছে, একটা কবিতা বা একটা কবিতা এখন তো না দেখে বলা সম্ভব না। আচ্ছা, মনে আছে এক লাইন, এরকম তুই এক লাইন মনে আছে, এক লাইন, দু এক লাইন, সেরকম মনে পড়ছে না এখন, হাট্টিমা টিম ছাড়া। একদম। কারণ ছোটবেলার যেগুলো ছিল সেগুলো ব্যাপারগুলো তো টোটালি আলাদাই ছিল। তবে আমি গল্প বই পড়তে অনেক পছন্দ করি। আমার বাবা এটা পছন্দ করতেন। আমার বাসায় যদি কখনো যাওয়া হয়, তোমার দেখবে নিয়ার অ্যাবাউট 5000 প্লাস বই আছে। ওকে, 5000 বই একটা বাসায়, কিন্তু এটা মোটামুটি ছোটখাটো লাইব্রেরি একটা, আমার বাবার বাড়ি। তো ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাসটা, কবিতা আবৃত্তি করার অভ্যাসটা, এগুলো ছোটবেলা থেকে রয়েছিল। বাট আসলে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন রান্না, এবং অনেক সময় দেখবে বগুড়া যারা ওমেন এন্টারপ্রেনার আছে, ওরা আমার ফেসবুকে কোনো কিছু কমেন্ট করবে যে আপাকে দেখলেই মনে হয় আপা এখন বলবে স্কিল বাড়াও, মেয়েরা স্কিল বাড়াও। বেসিক্যালি আমি স্কিল বাড়ানোর পক্ষে আছি, এবং নিজে এই রাজশাহীতে আমি তো তোমার আমন্ত্রণে অবশ্যই এসেছি। তাছাড়াও আরেকটি কারণে আমার আশা হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে জার্নালিজমে মাস্টার্স করছি। মেবি মনে হয় থার্ড সেমিস্টার। জি, থার্ড সেমিস্টার। এটার কারণটা হচ্ছে যে নিজের স্কিল বাড়ানো। আমি মনে করি শিখার কিন্তু কোনো বয়স নাই এবং শিখার কোনো শেষ নাই। হয়তো তোমার কাছে কিছু জানার আছে, আবার আমার কাছে তোমার কিছু জানার আছে। অবশ্যই। আর প্রত্যেকটা ব্যাপার, যেহেতু আমি বলেছি প্রথমেই যে আমি একটা সংবাদপত্র এডিটর, সো আমার মনে হয় যে মানুষ যেটা করবে, সেটা তুমি রান্নাই বলো না কেন, আর সংবাদই বলো না কেন, আর তুমি যেটাই বলো, সেই ব্যাপারে আসলে তার স্কিল হওয়াটা জরুরি। একদম, যে কাজই করো না কেন তুমি। আমি এরপর যে একটু দেখবো কি অবস্থা। ওয়াও, এরকম পাচ্ছ কি আপু? হ্যাঁ, দারুণ। এটা শুনছো কিনা যে আমরা যেমন আগে রিসেন্টলি কাজটা খুব হয়েছে, আমিও পাশে ট্রাই করেছিলাম, ওই যে চিকেন ফ্রাই, পানি দিয়ে চিকেন ফ্রাই করেছি, এরকম তুমি কোনো রেসিপি দেখেছো কখনো? না, পানি দিয়ে চিকেন ফ্রাই রেসিপি আমি দেখিনি তো।
কিন্তু করা যায়, এটা আমিও করেছি এটা কি ওই যে ফ্লাওয়ারটা কোটিং করে পানি দিয়ে? ওটা তো তোমার ক্রিসপি চিকেন ফ্রাই, Crispy chicken fry, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট আমাদের যে নরমাল চিকেন ফ্রাইটা আমরা তেল দিয়ে করি, নরমাল কোনো পিঠে কোনো কিছু থাকবে না, জাস্ট মশলা দিয়ে আমরা যে চিকেন ফ্রাই করি কোচ্ছা, ওই চিকেন ফ্রাইটা তুমি একটু পানি দিয়ে দেখবা, ফ্রাই করে দেখবা, একবার চিকেন ফ্রাইয়ের মতো। তাই? এটা আলাদা একটা রেসিপি, বাট ওটাও চিকেন ফ্রাই। বাহ, এটা একদিন খেতে হবে বা শিখতে হবে তোমার কাছ থেকে। একদম 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 এই যে শেখার শেষ নেই। একদম। তো আপু তাহলে তোমার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে। 2 মেয়ে। কে বড়? বড় মেয়ে তুমি জানলে একটু অবাক হয়ে তাকাবে, আমি জানি এটা শিওর, তারপর আগে বলে নিলাম বড় মেয়ের অলরেডি আমি বিয়ে দিয়েছি। আমি জানি। দাদি নানি হয়েছে নাকি? তাই না, দাদি নানি এখনো হয়নি, অন প্রসেসিং। এবং আমার মেয়ের জামাই খুব সুন্দর করে আমাকে বলে, মা আপনার পরীক্ষা কবে শেষ হবে? তা আমার কাছে মনে হয় যে ওর অ্যান্সারটা এরকমই হবে যে ওর বাচ্চারা যখন পড়বে তখনও আমি পড়বো। না, তাহলে তো এটা মজার একটা বিষয় যে এই যে তুমি যে যুদ্ধ করছো লাইফের সাথে, বা তুমি নিজেকে আরো ডেভেলপ করছো, তুমি তাদের বাচ্চার সাথে কম্পেয়ার না, তুমিও তাদের ওদের শিকার নাই, ওদের কাছে হয়তো এখন নতুন জেনারেশনকে আরো কিছু আপডেট, কিছু শিখবা তাদের কাছ থেকে, এবং পুরাতন জনগণ তো ওরাও কিছু তোমার কাছ থেকে শিখে। অবশ্যই অবশ্যই। বড় মেয়ে বিয়ে দিয়েছি, ও রাজশাহী ভাষা থেকে ইংলিশে অনার্স করেছে, আর ছোট মেয়েটা এবার ক্লাস 10-এ, সামনে বার এসএসসি দেবে। ওকে, এটা কিভাবে কষানো হচ্ছে এক নজর পর একটু দেখে নিন, তারপর ছোট্ট বিরতির পর ফের আসি, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্না করে। কিভাবে কষানো হচ্ছে সেটা তো দেখে নিয়েছেন, আর আমি একটু অফ ক্যামেরায় আমাদের যে হাত ধোয়া পানি যেটাকে বলে, আমি ওটার মধ্যে একটু উষুম উষুম গরম পানি দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমার পানি বের হয়েছিল, দরদর করেছিল, বাট আমি একটু হালকা হালকা ঝোল রাখতে চেয়েছি। ওকে আপু, তুমি কি এক্সাইটেড আপু? খুব এক্সাইটেড, মানে মনে হচ্ছে যেটা কখন রান্নাটা শেষ হবে, কখন আমি খাবো, কারণ এত সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি আমি, মাশাআল্লাহ। এটা আমরা ফুটে উঠলে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করবো। ওকে আপু, তুমি এখন রাজশাহীতে এটা আর কয়দিন আছে তোমার পড়া বাকিটা? ও আচ্ছা, রাজশাহী জার্নালিজমে আমি 3rd সেমিস্টারে পরীক্ষা দিচ্ছি এবার, জাস্ট আরেকটা সেমিস্টার, তাহলে আমার মাস্টার্সটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমার জন্য অগ্রিম শুভকামনা এবং কংগ্রেস। থ্যাংক ইউ। ভাইয়া কতটুকু সাপোর্টিভ? ডেফিনেটলি সাপোর্টিভ, আইদার তো আমার পক্ষে করা সম্ভব ছিল না, অবশ্যই সাপোর্টিভ উনি। কারণ আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমার যেহেতু খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, সো পড়াশোনাটা যদি উনি সাপোর্ট না করতেন তাহলে তো আসলে এত দূর আসা সম্ভব ছিল না, মাস্টার্স করাটা পসিবল ছিল না, তাই না? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি। আর হচ্ছে তোমার হচ্ছে তোমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে? শ্বশুর বাড়ি? ও আচ্ছা, শ্বশুর বাড়ি কিন্তু আমি খুব ফেভারিট বউ আমার, মানে শ্বশুর বাড়ির তরফে আত্মীয় স্বজনের কাছে। ওকে, আর বাবার বাড়িতে? আমার মা। ওকে, বাবা বেঁচে আছে? না, বাবা 30 বছর আগে মারা গেছে, আর বেসিক্যালি আমার মা ছাড়া কেউ নাইও, বাট যেহেতু আমি মার একমাত্র মেয়ে আমি, যার কারণে দেখা যায় যে আমার মা প্রচন্ড ভালোবাসে আমাকে, এবং কোনো কারণে যদি আমার অসুস্থতাই হোক বা কোনো কারণে যদি আমি একবার উফ করি, আমার মা 2বার উফ করেন, ব্যাপারটা এমন হয়। একদম। যার কারণে তার কাছে কোনো শারীরিক প্রবলেম হলো আমি লুকিয়ে যাই, কারণ সে আমার চেয়ে বেশি টেনশন করে সে অসুস্থ হয়ে যাবে। একদম, মারা মনে হয় এমনই হয়। রাইট, একদম ঠিক বলেছো। আমি নিজেও মা, ব্যাপারটা আমার ক্ষেত্রেও তাই। এটাই তো হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রকৃতি এভাবেই মাকে তৈরি করেছেন। একদম, মা শব্দটার মধ্যে একটা আলাদা টান আছে এবং আলাদা একটা মধুর একটা বিষয় থাকে। একদম। আপনারা চাইলে এটাতে ঝোল যেটা বের হবে আপু, এটাতেও সুন্দর কষিয়ে রান্না করে কিন্তু আমরা রোস্ট সার্ভ করতে পারি, কিন্তু আমি হালকা একটু ঝোল রাখবো বলে আমি আরেকটু পানি অ্যাড করব। হ্যাঁ, মানে আসলে রোস্ট সাধারণত আমরা গ্রেভিটা খুব অল্পই রাখি, অনেকে মাখা কেউ খায়, কেউ একটু হালকা একটু গ্রেভি চায়, যে ঝোল যদি হালকা থাকে এটাও খায়। কিন্তু কালারটা কিন্তু ড্রাগনের কারণেই সম্ভবত দারুণ একটা কালার এসছেন। হ্যাঁ, এবং এই কালারটা আরো চেঞ্জ হবে। এখানে আমি যখন ড্রাগন কিউবটা অ্যাড করবো, একটু টমেটো সস অ্যাড করবো, নামানোর আগে আমার স্পেশাল মশলাটা অ্যাড করবো, কাঁচামরিচ অ্যাড করবো। আচ্ছা,
তখন কালারটা আরো সুন্দর হবে। একদম একদম। আচ্ছা, এই যে আমি এবার তোমাকে প্রশ্ন করি, নর্মালি আমরা দেখি সাধারণত মেয়েরা রান্নার অনুরক্ত হয়, তুমি এই যে রান্নার পর তোমার যে প্যাশনটা, এটা কার কাছ থেকে পেয়েছো? তোমার মার কাছ থেকে? না, একদমই আমার মার কাছ থেকে বললে ভুল হবে। মা তো সবাইকে, আমার মার এই গুণটা আছে, সে নিজে রান্না করতে পছন্দ করে, মানুষকে খাওয়াতে পছন্দ, কিন্তু সে নিজে খায় না, সে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে। এই জন্য এই দিকটা আমি পেয়েছি, এবং আমার নানির এই দিকটা ছিল, মানে আগের, ওই যে বললাম তোমাকে, বলছিলাম আপু যে আমার নানিদের আমলের, মানে যে বলতে পারো বংশের পরম্পরা, বংশীয় পরম্পরায় তোমার রান্নার এই প্যাশনটা চলে আসছে। জি আপু। কিছুটা কিন্তু আমার সাথে মিল আছে, আমার হোটেল করার প্যাশনটা আমার ঠিক এভাবেই আসছে বাবার থেকে। তো ব্যাপারটা তোমার ক্ষেত্রে কিন্তু একই, তোমার অবশ্য আরো বেশি, কারণ নানির কাছ থেকে। একদম। এই পর্যায়ে আমি টমেটো পিউরি দিবে। টমেটো পিউরি এখানে আমি হাফ কাপের একটু কমই দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা মেরিনেশনের সময় দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো। তারপর এখন দিলাম হাফ কাপ। আচ্ছা আচ্ছা। আপনারা কেউ চাইলে এখানে গ্রিন চিলি সসটা ব্যবহার করতে পারেন, একটু আমরা রোস্টেড টক মিষ্টি খাই না, একটু ঝাল একটু অ্যাড করতে পারেন। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাগনের যে কিউব করে কাটাটা, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। এখানে ড্রাগনের পরিমাণটা আরো বেশি হলে আরো ভালো হতো, আমি এখানে অল্প দিলাম, এখানে আরো একটু দিলে বেশি ভালো হবে। ওকে। আর ড্রাগনের সিজন চলে যাচ্ছে, তো ড্রাগন খুব একটা আমি ভালো পাইনি, সিজনটা প্রায় শেষের দিকে, অনেক বেশি গরম, দ্যাটস ওয়াই। ওয়াও, ড্রাগন দেওয়ার পরে এখানে কালারটা আরেকটু অন্যরকম চলে আসছে। একদম একদম। এবং হচ্ছে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিব ঝাল ফ্লেভার আসার জন্য, এই তো? হ্যাঁ, দেখতে সৌন্দর্য। আচ্ছা, কিছু ঝালও চলে আসবে। একটু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু সামান্য হচ্ছে আমি দিব হচ্ছে আমার ওই যে বললাম যে মানে মশলা তুমি তৈরি করেছো, তাহলে এটা আমাদের জানাবে না? না হলে আমরা কিভাবে শিখবো এটা কিভাবে তৈরি করেছো? এটা পরে একটা এপিসোডে বলে দেব তোমাকে। আহা, এটা মিস্ট্রি। মিস্ত্রি নালে বগুড়া গিয়ে শিখাবো। কেন, তুমি কি জানো আমি বগুড়া যাই? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে খুব শীঘ্রই আপু বগুড়া মনে দেখা হচ্ছে আমার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং স্বাদ পরিমাণ মতো লবণ। কেউ চাইলে আপনারা 2 বার ইউজ করতে পারেন, একটু ম্যারিনেশনের সময় দিলাম, আবার একটু ঝোলের সময় দিলাম, কেউ যদি লাগে। আমি আগে দিয়েছিলাম না, এখন আমি দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে যাচ্ছি। লবণ কম হওয়া ভালো, কিন্তু বেশি হওয়া ভালো না। এক্স্যাক্টলি। আচ্ছা, বেরেস্তার থেকে আমরা রান্নার পরে নামানোর আগে ইউজ করবো না, এটা আমরা মানে ভেজে রাখা হয়েছে। হ্যাঁ, এবং বেরেস্তাটা আমি একটু চিনির সাথে ভাজার পরে ইয়া করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, তাহলে বেরেস্তাটা একটু মচমচা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি আরো 5 মিনিট ভাবে রান্না করে নেব, তারপর আমি বেরেস্তা অ্যাড করে নেব। তো দর্শক, আপনারা এটা কিভাবে ইয়া হলো, এই লুকসটা একটু দেখে নেন, আমাদের সবকিছু দেওয়ার পরে লুকসটা কেমন হলো একটু কাছ থেকে দর্শকরা দেখে নিন। দর্শক, আপনারা তো দেখে নিলেন কিভাবে আমরা সবকিছু, তারপর কেমন লোক এখন ঠিকও দিয়েছি আপু, তাই তো? তো আপু, তুমি মনে কি প্রশ্ন করতে চাচ্ছিলা, বল। হ্যাঁ, প্রশ্ন করতে চাচ্ছিলাম, তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? রঙ্গরাধিনী রান্নাঘরকে নিয়ে একটু ব্র্যান্ড করা, সারা বিশ্বের রঙ্গরাধিনী রান্নাঘরে একটি নামদার থাকবে যে রঙ্গরাধিনী রান্নাঘর, রঙ্গরাধিনী রান্নাঘর। হ্যাঁ, আমি কারো কাছে যেতে চাই না, আমার একটাই দাবি, আমার একটা আলাদা ব্র্যান্ড হবে, এবং আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, এবং সবাই এক নামে যেন চিনি, রঙ্গরাধিনী রান্নাঘর। যেমন আমার খুলনায় কিন্তু একটা নাম ডাক হয়ে গেছে, 4th টাইম আমি গেছি খুলনায়, আমি বগুড়াও যাবো ইনশাআল্লাহ, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, মোস্ট ওয়েলকাম। বগুড়া তো যাবো, আমি চাইবো রঙ্গরাধিনী রান্নাঘর বগুড়া তো একটা নাম ডাক ছড়িয়ে আসুক, যেন আমাকে তুমি বারবার ডাকতে বাধ্য হও, আমি সেটা চাই। অবশ্যই অবশ্যই, কেন নয়। আর আমি তোমাকে, যেমন তুমি আমাকে অগ্রিম শুভেচ্ছা চাইলে, আমিও চাই তোমার নাম ডাকতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অ্যাটলিস্ট আমিও তো বলতে পারবো বগুড়া জোনের প্রেসিডেন্ট কিন্তু আমি রঙ্গরাধিনী রান্নাঘর, চিনো তো আমাকে? হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম। আর হচ্ছে তোমাদের অবশ্যই এই দোয়াটা আমার লাগবে, কারণ সবকিছু ভালো কিছু করতে গেলে ফ্যামিলি যেমন দোয়া লাগে, ভালো মানুষেরও কিছু দোয়া লাগে, এবং একটা ভালো কাজ করতে গেলে কিন্তু ভালো মানুষ হতে হবে তাকে। অবশ্যই। তুমি যদি এই লাইনে নিজেকে অনেস্টলি না রাখতে পারো, নিজেকে যদি ভালো না করতে পারো, তাহলে এই লাইন আমি মনে করবো তাদের জন্য নয়, একদমই না। আর দেখবে যে প্রকৃতির নিয়মে সে তোমার সাথ দেবে, ভালো মানুষের সঙ্গে সবসময় সৃষ্টিকতা থাকে। একদম একদম। আল্লাহ তাআলা সবসময় ভালো মানুষের সহায়তা হন। হয়তো কিছু সাময়িক বিপদে আমরা পড়ি, বাট দিন শেষে কিন্তু
আমাদের যারা ভালো মানুষ আল্লাহ তাদেরকে জয়ী করেন। একদম। কালারটা দেখেছো আপু? অসাধারণ। আর 2 মিনিট রাখবো, দেন আমি নামিয়ে ফেলবো। তার আগে একটু কিছু আর বেরেস্তাতে অ্যাড করবো। তো আপু তোমাকে হচ্ছে আরেকটা প্রশ্ন করি, তুমি কি প্রস্তুত? এটা ধরো তুমি পরীক্ষায় বা পরীক্ষায়। নিশ্চয়ই। আচ্ছা, তোমার বাসায় হঠাৎ করে লাঞ্চ বা ডিনারে 2টা মানুষ চলে যায় গেল, তখন তোমার বাসায় জাস্ট চিংড়ি মাছ আছে, এখন তুমি তাদেরকে কিভাবে আপ্যায়ন করো? তোমার কাছে ডিমও নাই, মাংস নাই, কিচ্ছু নাই। আমি চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভুনা করে ফেলবো, ডাল রান্না করে ফেলবো, ওকে। আর যদি আলু টালু থাকে সাথে ভর্তা করে ফেলবো। সুন্দর শর্টকাট, বাঙালি আনা খাবার, বাঙালি ওইতে আপ্যায়ন। এক্স্যাক্টলি। আচ্ছা, চিংড়ি মাছ আসলে আমরা চিংড়ি মাছটা সাধারণত কি কি সাথে বেশি ব্যবহার করলে খেতে ভালো হয়, যদি একটু দর্শকদেরকে বলতে। চিংড়ি মাছটা সাধারণত দেখা যায় যে চিংড়ি মাছ এমন একটা মাছ যে তুমি যদি চাইনিজ বলো তার সঙ্গে যেমন যায়, তেমন বাঙালিয়ানা বলো তার সঙ্গে তেমনি যায়, মানে এমন একটা স্বতন্ত্র বা সবার সঙ্গে মিশে যায়। এবং বিদেশ যদি বলো তাহলেও চলে যাবে। এক্স্যাক্টলি। সেটা তোমাকে আমি একটা ছোট্ট একটা মানে গল্প বলি, এটা আমার লাইফের গল্প। সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড হুটহাট গেস্ট নিয়ে আসতে পছন্দ করতেন, এই জন্য আমি করতাম কি সবসময় ফ্রিজে মাংস রান্না করে ডিপ করে রাখতাম। পরোটা যখন বানাতাম, এখন তো রেডিমেড পরোটা পাওয়া যায়, বাট সেই সময় রেডিমেড পরোটা পাওয়া যেত না। আমি একেবারে 50-60টা পরোটা করতাম, মাংস রাখতাম, যখন আসবে ইনস্ট্যান্ট, সেটা তুমি রাত 12টা বলো 1টা বলো, যদি খিচুড়ি খাও দেখা যাচ্ছে হটপট আমি খুব তাড়াতাড়ি খিচুড়ি বসিয়ে দিলাম আমি, হ্যাঁ, রাইস কুকারে, দেন মাংসটা বের করে কষায় ফেললাম এবং সাথে বেগুন ভাজি ডিম ভাজি এগুলো করে দিলাম। সবাই ভাবতো আল্লাহ আমি কি স্কিল, বাট ব্যাপারটা তা না, অলওয়েজ প্রিপেয়ার্ড থাকতাম। এতে অবশ্য হাজবেন্ড খুব খুশি হতো যে না, তার বউকে রাতে একটা অর্ডার দিলেও ইনস্ট্যান্ট খাবার সে পেয়ে যায়। একদম। এই পর্যায়ে বেরেস্তাটা অ্যাড করে নিলাম, এখন আমি নামিয়ে ফেলবো। তো আপু, তুমি তো টেস্টের জন্য আগ্রহে বসে আছো। একদম। তা আমি দর্শক এটা আপনাদের এক নজরে এটা প্লেটিং এবং প্রস্তুত প্রণালী দেখে নিই, তারপর একবার মেন থিমে মানে টেস্টিং পর্বে ফেরত আসছে, সাথেই থাকবে। ব্রেকের পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপনারা তো ইতিমধ্যে এটা প্লেটিং এবং প্রসেস করে দেখিয়ে দিয়েছেন। আপু, তুমি এক্সাইটেড টেস্টিং করার জন্য? ডেফিনেটলি। এত সুন্দর কালার এবং অ্যারোমাটা এত দারুণ। ওকে, তার আগে তোমার ছোট কিছু উপহার আছে, এটা দিইনি, কারণ তুমি খেতে লাগলে আমি জানি তুমি খালি আঙ্গুল চুষতে থাকবা, আর বিদায় নেওয়ার পর্ব থাকবে না, গিফটের পর্ব থাকবে না। তার আগে গ্রামীণ ডাবসের পক্ষ থেকে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি উপহার। অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি 6ষ্ঠ খণ্ড হাসিনা আপুর পক্ষ থেকে, হাসিনা আনসার আপুর পক্ষ। ওরে বাবা, দারুণ। কেমন লাগলো আপু আমার প্রোগ্রামে এসে? অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছি ট্র্যাডিশনাল ফুড আমার পছন্দের বর্তমানে, সো ইটস ডেফিনেটলি এটা আমার জন্য খুব কার্যকরী একটা। এবং স্মৃতিও থেকে গেল মনে হবে যখন শোকেসে সাজানো, তখন একদম। অসংখ্য ধন্যবাদ। ওকে আপু, আমি তাহলে তোমাকে একটু তুলে দিই এবং তুমি রিভিউ দাও দর্শককে কেমন হয়েছে আমার ড্রাগন চিকেন। এখনই তো দেখেই মনে হচ্ছে জাস্ট লবণীয় না? ওকে, কেন এই তো খেয়ে বলো তো কেমন হয়েছে। আপু তো বলছে দারুণ অ্যারোমা, রাধা কতটা কি পারফেক্ট। মুখে দিই, তারপরে না বলতে পারবো টেস্টটা কেমন। তবে আমি না দিয়েও আমার ধারণা আমি বলতে পারছি টেস্টটা কেমন, কারণ এত সুন্দর যে অ্যারোমাটা আসবে ডেফিনেটলি সে খাবারটা ভালো হবে। মানে 10 মতো কত দিচ্ছ? 10 10 to 10 এক্স্যাক্টলি। জাস্ট ফিঙ্গার লিপিং ফুড বলতে যেটা বোঝায়, আমার তো মনে হচ্ছে একটা হাত দিয়ে চেটে পড়ে সেই জিনিস এটা। আর এটা মনে হচ্ছে যে সাদা ভাত, গরম গরম সাদা ভাত এবং সাদা পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে সেই মজা লাগবে, তাই না? আমরা সাধারণত যে রোস্ট গুলো করি
that's a different টেস্ট এবং অত্যন্ত মজার। ধন্যবাদ আপু। তো তুমি দর্শকদেরকে যদি কিছু বলতে কেমন লাগবে তোমার? অসম্ভব মজাদার একটা খাবার, আশা করবো আপনারা সবাই ট্রাই করবেন। রেসিপি তো আপনারা দেখে নিয়েছেন কিভাবে রঙন করলো এটা, তো আপনারা যদি সবাই ট্রাই করেন ডেফিনেটলি আপনারা আমার সাথে একমত হবেন, হয়তো 10-এ 10 আপনি দিতে বাধ্য থাকবেন, এবং এটুকু বলতে পারি। আর অবশ্যই আপুর পেজটা অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন, লাইক ফলো দিয়ে আপুর সাথে থাকবেন। বগুড়া জোন তো আসছি আমি খুব শীঘ্রই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটা ফলো করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা লাইক দিয়ে দেবেন উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে। এবং ইউটিউবে যারা দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন। ডেফিনেটলি এটা আরো আগে করবে সবার আগে, তাই তো আপু? নিশ্চয়ই। তো সবাই ভালো থাকবেন। সবাই আমরা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গেই থাকি এবং মজাদার রেসিপি আমরা রঙ্গনের কাছ থেকে শিখে নিই। এবং আরো রন্ধন শিল্পী আছে, শেফরা আছে যারা তো রান্না করবে। শ্যামলী আপু রান্না করবে, আমি যখন বগুড়ায় যাবো তখন শ্যামলী আপু রান্না করবে, কথা দিয়েছে, তখন করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।